আর যেহেতু বাইক কিনে ফেলছি, বাইকে ছোটোখাটো কিছু মডিফাই করতেই হয়। যে শপটা ক্রস করে আসলাম, মানে আমার হাতের বাম পাশে যে মার্কেটটা, এখানে বেশ কতগুলো ক্রেস্টের দোকান আছে। আর আমি প্রথমেই আমার বাইকের যে চেঞ্জটা করছি সেটা হচ্ছে বাইকের সামনে, কারণ দেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আর যে কারণে আমি বিআরটিএ থেকে এখনও নাম্বার সংগ্রহ করতে পারি নাই, বিআরটিএর সকল কার্যক্রম বন্ধ আছে। এই কারণে আপাতত নিজেকে প্রোটেকশন করার জন্যই এই ব্যবস্থা। আমি নাম্বার পেয়ে গেলে এটা খুলে ফেলবো, খুলে পিছনের সাথে মিল করে আমার সামনেও বাইকের নাম্বারটি লাগিয়ে ফেলবো। আর এখন রওনা হয়ে গেছে হচ্ছে বংশাল যাওয়ার জন্য। বাইকটা যেহেতু একদমই নতুন, একে কিছু কসমেটিক্স করাতেই হবে। বাইকটা পলি করার প্ল্যান আছে, এরপরে ট্যাঙ্ক প্যাড লাগাবো, পিছনে পাদানি লাগাতে হবে সারি গার্ডের সাথে, এরপরে বাজারের ব্যাগ ঝুলানোর জন্য হুক লাগাতে হবে। যেহেতু বাইকটা অয়েল কুল ইঞ্জিন, এটা ছোট একটা রেডিয়েটরের মতো আছে, রেডিয়েটরে একটা গার্ড লাগাবো। এই ওভারঅল এই কাজ আজকের মতো। আর টুকটাক একটা রাইড হয়ে যাবে ঢাকার ভিতরে, এই জন্যই বের হওয়া। আজকে হচ্ছে শনিবার, যে কারণে আমার অফিস বন্ধ, আর তাই সকালবেলার সময়টাকে কাজে লাগিয়ে নিচ্ছি। প্রায় 2 বছরের বেশি আমি সিবিআর ইউজ করছি। সিবিআর শেষ করে আবার কমিউটারে শিফট হওয়া, প্রায় 2 বছরের বেশি স্পোর্টস বাইক চালানোর পরে আবার কমিউটার বাইকে শিফট হয়েছি। আবার বলতে আমি আসলে কমিউটার বাইক খুব একটা চালাইও নাই, কারণ আমি প্রথম বাইক চালানো শিখছিলাম হাং দিয়ে। হাতে খড়িটা হাং দিয়ে হয়েছিল। হাং শেষ করে তারপরে আমি লিফান কেপিআর কিনছিলাম। মোটামুটি পরপর আমি 2টা লিফান কেপিআর বাইক চালাই, সেগুলো সেমি স্পোর্টস বলা যায় বা স্পোর্টস ক্যাটাগরিতে বলা যায়। তারপর একটা কেপিটি চালাই, কেপিটিটা অ্যাডভেঞ্চার বাইক, এটা কমিউটার না। আর কেপিটিটা চালানোর পরে আবার একটা লিফান কেপিআর চালিয়েছি অল্প কিছুদিন, কারণ ওই মুহূর্তে আমার প্ল্যান ছিল V3 অথবা সিবিআরে শিফট করা। তবে V3 আমি চালাতে পারি নাই, V3ও বেশ কয়েকবার ট্রাই করছি, বাট আমার ব্যাক পেইন এবং ঘাড়ের ব্যথা হয় V3টা চালাইলে, যে কারণে আমি সিবিআরে শিফট করি এবং দীর্ঘদিন আমি সিবিআরটা চালাই, প্রায় 2 বছরের উপরে। মাঝখানে একটা V3 কিনা হয়েছে, এটা আমার ছোটো ভাইয়ের জন্য, অলমোস্ট 3 মাসের মতো ওটাও চালাইছি। ওটাতে ইউজ টু হওয়ার অনেক ট্রাই করছি, বাট আমার পক্ষে সেটা সম্ভব হয় নাই, যে কারণে সিবিআরেই আমাকে থেকে যেতে হয়। আর ফাইনালি সিবিআর সেল করে দিয়ে এবার চিন্তা করলাম যে না, একটা শক্তিশালী কমিউটার বাইক আমার সেগমেন্টে নিতে হবে। 160 থেকে 80। অনেকে আমাকে বলছিল যে ভাই আপনি পালসার N250টা নেন, যেহেতু পালসার নেবেন। আর পালসার নেওয়ার যে কারণটা সেটা আমি আমার বাইক কেনার ফার্স্ট ব্লগটাতে বলছিলাম, আপনারা চাইলে উপরে আই বাটন থেকে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। এরপরে যারা অনেকে আমাকে বলছিল যে ভাই আপনি N250টা নেন, এবং আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ট্রাই করে দেখব, যদি ভালো লাগে তাহলে হয়তো N250টা নিব। কিন্তু N250-র কয়েকটা প্রবলেম আমার কাছে মেজর মনে হয়েছে আপাত দৃষ্টিতে। এটা আসলে বাইকের প্রবলেম না, প্রবলেমটা আমারই মানিয়ে নিতে পারছিলাম না। প্রথম প্রবলেমটা হচ্ছে বাইকটাতে অলমোস্ট 1700 ml এর ইঞ্জিন অয়েল লাগে। আমাকে প্রতিবার 2টা করে ইঞ্জিন অয়েল কিনতে হবে। এবং আমি সিবিআরে 1100 ml করে ঢুকাতাম, কিন্তু 1100 থেকে হুট করে 1700টা একটা বড় জাম্প, যেটা আমার কাছে একটু আনইজি লাগছে। আর দ্বিতীয়ত বাইকটার মাইলেজ তুলনামূলক 160 বাইক থেকে কম, যে কারণে আমি চিন্তা করছি যেহেতু আউটলুক দুটারই সেম, সেহেতু আপাতত 160 চালাই। বাজারে যেহেতু 250cc বাইক এখনও সেইভাবে অ্যাভেলেবল হয় নাই, আরও কয়েকটা 250 কমিউটার বাইক ঢুকলে আমার জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তাই অনেক চিন্তা ভাবনা করেই N160 বাইকটা আমার নেওয়া। আমাদের দেশে মানুষ মোটরসাইকেল কেনার পরে তাদের প্রধান কাজ থাকায় হচ্ছে বংশাল যাওয়া অথবা মিরপুর 10 নম্বর যাওয়া, কারণ আমাদের ঢাকায় এই 2টা জায়গায় বাইকের পার্টস সব কিছু অ্যাভেলেবেল থাকে। এবং নতুন বাইক কিনেন আর পুরাতন বাইক কিনেন, আপনার বাইকটারে মডিফাই করতে হলে আপনাকে এদিকে আসতেই হবে। আমি কলকাতায় যাওয়ার পরে ওখানে ওয়ালিংটন মার্কেট পাইছিলাম, কিন্তু ওটা আমার কাছে অতটা ভালো লাগে নাই। আমাদের দেশের বংশালটা যেরকম, মানে বিশাল একটা স্পেস, কিন্তু ওয়ালিংটন মার্কেটের স্পেসটা ছোট অথবা পেঁচানো, যেই জন্য হয়তো আমার কাছে ভালো লাগে না। তবে আসলে ওয়ালিংটনের থেকে আমাদের বংশাল 1000 গুণে ভালো। যাই হোক, এখন চলে আসছে, এখান থেকেই বাইকের যা যা কাজ আছে সেগুলো করতে হবে। আর নাসির ভাইয়ের কাছে আসছি আমার পালসারে যা যা লাগানো দরকার সব লাগিয়ে দেবো। নাসির ভাই হচ্ছে আমার সিবিআরে যার কাছে ব্যাক পেনিয়ার লাগাইছিলাম তার কাছে, আর তার এখানে আসার পরে বেশ কতগুলো জিনিস পাইছি, জিনিসগুলো ইউনিক।
এটা হচ্ছে রেডিয়েটর গার্ড, আর এটা হচ্ছে পিছনের পা রাখার জন্য পায়ের বাম্পার, আর এটা হচ্ছে ইঞ্জিন গার্ড। ইঞ্জিন গার্ডটা আপাতত লাগাবো না, আপাতত এই দুটো জিনিস এখান থেকে লাগাবো। আর লাস্ট 2 বছর একটা জিনিসের খুব অভাব হয়েছিলাম, এটা হচ্ছে এই জিনিসটা। এটা হচ্ছে বাইকের পিছনে বাজারের ব্যাগ ঝুলানোর জন্য, মানে সিবিআর এই জিনিস বসানোর কোনো সুযোগ নাই, যেহেতু কমিউটার বাইক সেগুলো তো এটাতে চাইলে অনেক কিছুই বসানো যাবে, তাই এইটাও ইনস্টল করে নিব। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই জায়গাটা, এখানে এতটুকু গ্যাপ। আমি চিন্তা করতেছি যে এইখানে এটা পুরোটা বসাই দেয় এইভাবে, মানে এখানে যদি এটা বসা দেওয়া হয় মোটামুটি কাদা উঠার ঝামেলা শেষ। এক একজনের এক এক রোগ। এই ভদ্রলোক এটা পুরোটা খুলে ফেলছে। কিরে তুই এটা খুলছিস কেন? সার্কিটটা লাগাবো, মানে সে হচ্ছে এখানে সার্কিটটা লাগাবে, আর আমি এইটা খুলে পুরোটা আটকাই দিয়েছি যাতে আর কোনো কাদাই না উঠে। আপনি বংশাল কবরস্থানের সামনে সর্দার অটোর গলির ভিতরে নাসির ভাইয়ের জ্বালার দোকান করলেই ছিল, যে কোনো মানুষের দেখা যায়। এই নাম্বারটা লই। আর এখানে হচ্ছে নাসির ভাইয়ের সাইনবোর্ড আছে আর ফোন নাম্বার দেওয়া আছে। আর আমার গাড়ির মোটামুটি কাজ শেষ, আর 2টা কাজ বাকি আছে। সেটা হচ্ছে এখানে একটা কাউল লাগাবো আর পিছনে ক্যারিয়ার, সেটা নাম্বার পাওয়ার পরে। আর আজকে আপাতত এখানে ব্যাগ ঝুলানোর জন্য এখানে পাদানি, আর সবথেকে কাজে লাগছে যে টায়ার গার্ডটা। আর কি কি আছে গাড়ির? এই গাড়ি আরও বাম্পার আছে, ইঞ্জিন বাম্পার, মানে এখানে একটা বাম্পারও লাগাবো, এটা খুইলা ক্র্যাশ গার্ডটা লাগাবো। অবশেষে এখানকার কাজ কমপ্লিট। আর এখন যেতে হবে সামনে যেয়ে দেখি গাড়ির ট্যাঙ্ক পেট লাগানো যায় কিনা আর সিট কভারটা পাল্টানো যায় কিনা। আর বাইক মডিফাই করতে করতে হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, যে কারণে আপনাদের সাথে আর ভিডিও কন্টিনিউ করা হয় নাই। শুধু ভিডিও না, বাইকের কাজও সব শেষ করতে পারি নাই। নতুন বাইক কেনার পরে আমার কাছে যে কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে বাইকটাকে পলি করাতে হবে। কারণ বাইকে যদি স্ক্র্যাচ পড়ে বা কোনো দিক দিয়ে দাগ পড়ে যায় তাহলে বুকে লাগবে ভাই। যে কারণে পলি করানো দরকার ছিল, কিন্তু আকাশে মেঘ থাকার কারণে আর রোদ না ওঠার কারণে পলিটা করাই নাই। এর পরবর্তী দিন গেলে হয়তো পলি করিয়ে নিয়ে আসব। আর এখন আপনাদের সাথে একটু সামনাসামনি কথা বলি বলতে এই বাইকটা কেনার পরে আমি ছবি পোস্ট করছিলাম। সর্বপ্রথম ছবি পোস্ট করার পরে একটা কমপ্লিমেন্ট আর একটা প্রশ্ন আমি প্রায় সবার কাছ থেকে শুনছি, সেটা হচ্ছে ভাই বাইকটা খুব জোস হয়েছে। থ্যাংক ইউ ভাই। আর প্রশ্নটা হচ্ছে ভাই সিবিআর সেল করে পালসার N160টা কেন নিলেন? চলেন তাহলে আপনাদের সাথে এখন এই প্রশ্নেরই ডিটেলস উত্তর দেই। আমাদের দেশের বাইকের প্রাইজিংয়ের একটা কমন ইস্যু হচ্ছে আপনি 3 লাখ টাকা থেকে 4.5 লাখ টাকার মধ্যে কোনো ভালো মানের বাইক কিনতে পারবেন না। 3 থেকে 4.5 লাখ টাকা, এই টাকার ভিতরে আপনি না স্পোর্টস বাইকের ক্যাটাগরিতে ঢুকতে পারবেন না নেকেড স্পোর্টস বাইকের ক্যাটাগরিতে ঢুকতে পারবেন। যে কারণে আমি টেনশনে পড়ে গেলাম যে কি বাইক কেনা যায়। আমার সিবিআরটা সেল করি 3,33,000 টাকা, আর আমার ইচ্ছা ছিল যে আমি এর ভিতরে আর কোনো টাকা ঢুকাবো না। যে কারণে আমাকে বাইক চুজ করতে একটু বেগ পেতে হয়েছে। আমি প্রায় 1.5 বছরের উপরে সিবিআরটা রাইড করছি, এবং ইন দ্য মিন টাইম আমার ছোটো ভাইয়ের জন্য একটা ইয়ামাহা R15 ভার্সন 3 কেনা হয়েছিল, এবং সেটা অলমোস্ট 3 মাসের মতো আমার কাছে ছিল। যেহেতু আমার শরীরের ওজন মোটামুটি 100 কেজি, সেহেতু R15 V3 রাইড করা আমার পক্ষে সম্ভব না। যে কারণে আমি V3টাকে আমার চয়েস লিস্ট থেকে বাদ দিয়ে দিই। এরপর স্পোর্টস ক্যাটাগরির আরেকটা উল্লেখযোগ্য বাইক হচ্ছে V4। ভাই সত্যি কথা বলতে আপনাদের ভাইয়ের কাছে V4 কেনার মতো টাকা নাই। GSX-এর সেটা আপনার ভাইয়ের বডি স্ট্রাকচারের সাথেও যায় না। আর সিবিআর তো প্রায় 1.5 বছরের মতো রাইড করলামই,
যে কারণে আমি চিন্তা করলাম যে এবার একটা নেকেড স্পোর্টস বাইক কিনবো, যেটা হয়তো কমিউটার সেগমেন্টের হতে পারে। আর ফার্স্টেই আমার চয়েস লিস্টের ভিতরে ছিল 3টা বাইক। একটা হচ্ছে পালসার N160, পালসার N250 আর হর্নেট। এই 3টা বাইক আমি চিন্তা করে দেখছিলাম। জিক্সারটাকে লিস্ট থেকে বাদ দেওয়ার কারণ ব্যক্তিগতভাবে আমার কাছে জিক্সার বাইকটা কেন যেন ভালো লাগে না। বাইকের কোনো খারাপ কিছু বলতেছি না, মানে আমার ভালো লাগে না। আর এরপরে তাহলে হর্নেট আর N160, N250, এই 3টা বাইক দেখার আগে আমি এক্সব্লেডটাও দেখছিলাম, কিন্তু এক্সব্লেডটাও আমার কাছে একটু মুরব্বি টাইপ মনে হয়েছে, যে কারণে ওটাকে একটু সাইডে রাখছি। আর হর্নেট বাইকের সম্পর্কে আমার একটা জিনিস জানা ছিল না, সেটা হচ্ছে হর্নেটের সবগুলো মডেল হচ্ছে কার্বোরেটর এডিশন। যখন দেখলাম ওগুলো সবগুলো মডেল কার্বোরেটর এডিশন, তখন হর্নেটটাকেও পাশে সরায় রাখি। এবার থাকে পালসার N160 আর পালসার N250। আমি খুব ভালো মতো 2টা বাইক পর্যবেক্ষণ করি, খুব কাছ থেকে 2টা বাইক দেখি, 2টা বাইক চালাই। N160 আমার কোয়ার্টারেরই এক ছোটো ভাইয়ের ছিল। আমি আমার N160 কেনার আগে ওই N160টা আমার ছোটো ভাইয়েরটা প্রায় 100+ কিলোমিটার চালিয়েছি, যে কারণে এই বাইকটা সম্পর্কে মোটামুটি আমার একটা ধারণা হয়েও গেছে। আর এরপরে থাকে N250। N250টা আমি আমার ভাই ব্রাদারের একজনের শোরুমে ছিল, সেখান থেকে আমি নিয়ে টেস্ট ড্রাইভ দিই। N250টা আমার কাছে চমৎকার লাগছিল। মানে সিবিআর চালিয়ে আসার পরে যদি N250টা আমি নিতাম, তাহলে আমার কাছে এটার পাওয়ার খুব একটা কম মনে হতো না, কারণ N250-র পাওয়ারটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল। এটার ইনিশিয়ালটাও বেশ ভালো, এবং এটার টপ বলেন বা যে কোনো কিছুই আমার কাছে অনেক বেটার মনে হয়েছে। সিবিআরের সাথে কম্পেয়ারেবল, সিবিআর আর N250 পাশাপাশি রাখা যায়। কিন্তু N250-তে আমি 2টা সমস্যা খুব ভালো মতো ফিল করি। সেটা হচ্ছে প্রথমত N250-তে আপনার 1700 ml ইঞ্জিন অয়েল প্রয়োজন, যেটা আমার কাছে একটু প্যারাদায়ক মনে হয়েছে। যেখানে N160-তে আমার 1300 ml ইঞ্জিন অয়েল লাগবে। আমার এর আগে সিবিআরে রাখতো 1200 ml, সে কারণে আমার 2টা করে ইঞ্জিন অয়েল কেনার অভ্যাস আগে থেকেই ছিল, যে কারণে এটা আমার কাছে খুব একটা প্যারা মনে হয় নাই। আর N160-র ইনিশিয়াল পাওয়ারটা তুলনামূলক একটু কম, মানে সিবিআর থেকে একটু ফিল করার মতো। তবে আমি যে গতির বাইকার, মানে যে স্পিডে আমি বাইক চালাই, আমার জন্য N160 খারাপ না, আলহামদুলিল্লাহ ভালোই। আমি যেটা প্রায় 100+ কিলোমিটার চালিয়ে এটা ফিল করছি, যে কারণে আমি চিন্তা করলাম যে তাহলে আমি N160 বাইকটাই নিতে পারি। আর এরপরে N160 খোঁজা শুরু হইলো। আমি ফেসবুক মার্কেট প্লেসে অনেকগুলো N160 দেখি, প্রায় 20টার বেশি N160 বাইক ওনারের সাথে আমার কথা হয়েছে, কিন্তু দুঃখজনক হচ্ছে এদের কারোরই নিজের বাইক না, সব হয় বড় ভাইয়ের বাইক, নয়তো মামার বাইক, নয়তো চাচার বাইক। তখন আমি বুঝতে পারলাম এই ভদ্রলোকেরা সবাই রিসেলার। তাই আমি রিসেলারের কাছ থেকে N160 কেনার সাহস পাইনি, যে কারণে চিন্তা করলাম যে আমি একদম ব্র্যান্ড নিউটাই নিব। আর রাস্তাঘাটে ব্ল্যাক কালারের N160-র অভাব নাই, যেহেতু একটু ইউনিক আমাকে হতে হবে। ছবি তোলার সময় যাতে বাইকটাকে একটু উজ্জ্বল লাগে, সেই চিন্তাধারা থেকে আমি N160-র রেড কালারটা নেই। বাইক কেনার আগে আমি N160 N250 গ্রুপের সাথে অ্যাড হই। প্রায় 1 মাস যাবৎ ওই গ্রুপটা আমি মনিটরিং করি, যেখানে আমি এই বাইকটার কিছু কমন ইস্যু খুঁজে পাই। যেমন এই বাইকটার সেলফে সমস্যা থাকে, এই বাইকটার ট্যাঙ্কিতে মরিচা ধরে যায়। আর আরেকটা প্রবলেম হচ্ছে এই বাইকটার এক্সেলারেশন করলে পিছনের চাকাটা একটু বাড়ি খায়। তখন আমি আলাদা আলাদাভাবে 3টা প্রবলেমই সলভ করার ট্রাই করলাম। পিছনের চাকা যেটা বাড়ি খায় সেটা হচ্ছে যে বাইকগুলো যখন সার্ভিস করা হয় তখন অবশ্যই নাট বোল্টগুলো ভালো মতো টাইট করে নিতে হবে, চেক করে নিতে হবে, তাহলে আর পিছনের চাকা টান দেওয়ার সময় বাড়ি খাওয়ার প্রবলেমটা থাকবে না। আর এটা কখনো কোনো বাইকের মেজর একটা ফল্ট হতে পারে না। সেলফের প্রবলেম আর ট্যাঙ্কের প্রবলেম সম্পর্কে আমি বাইক কেনার আগে শোরুমে যে কথা বলি, তারা বলছে যে সেলফ আর ট্যাঙ্কে যদি কোনো প্রবলেম হয় তাহলে তারা ফ্রি রিপ্লেসমেন্ট করে দিচ্ছে। তাছাড়া 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি তো আছেই। এরপর অনেক চিন্তাভাবনা করেই আমার N160 বাইকটা নেয়া, এবং আলহামদুলিল্লাহ বাইকটা এখন পর্যন্ত প্রায় 400 কিলোমিটারের মতো রাইড করা হয়েছে। আমি বাইকটা কিনে তার পরের দিনে বংশাল থেকে মডিফাই করি, আর মডিফাই করে তার পরের দিন শুক্রবার দিন বাইকটা নিয়ে একটু ঢাকার বাইরে যেয়ে রাইড করি, যে ভিডিওটা আমি সামনে পাবলিশ করব। আর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি ব্রেকিংয়ে বাইকটার মাইলেজ পাচ্ছি 49 থেকে 50 কিলোমিটার, যেটা আমার মতো লোকের জন্য যথেষ্ট পরিমাণ ভালো। এই ছিল আমার N160 বাইকটা কেনার কারণ। আশা করি আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমার জন্য দোয়া করবেন যাতে এই বাইকটা আমি সুন্দর মতো রাইড করতে পারি আর আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও পাবলিশ করতে পারি। আসসালামু আলাইকুম।